গতকাল কাশ্মীরের পহেলগাঁওয়ে যে জঙ্গি হামলার ঘটনা তাতে ২৬ জনের প্রাণ চলে গেছে এবং এই রাজ্যের ৩ বাসিন্দা রয়েছেন। কলকাতায় ফিরল নিহত ২ জনের দেহ। কাশ্মীর হামলায় নিহত রাজ্যের ৩ আর নিহত পাটুলির বিতান অধিকারী। নাশকতার বলি বেহালার সমীর গুহ, নিহত পুরুলিয়ার মনীষ রঞ্জন মিশ্র এবং বিতান ও সমীরের দেহ ফিরেছে কলকাতায়। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, নাশকতার বলি হয়েছে 2 শহর কলকাতার এবং একজন পুরুলিয়ার বাসিন্দা। কলকাতায় ফিরল নিহত 2 জনের দেহ। কাশ্মীর হামলায় নিহত রাজ্যের 3 বাসিন্দা, পাটুলির বিতান অধিকারী এবং নাশকতার বলি বেহালার সমীর গুহ, তাদের দেহ ফিরেছে ইতিমধ্যে। পরিবারের তরফ থেকেও বারবার বলা হয়েছিল যত দ্রুত সম্ভব এবং প্রশাসনের তরফ থেকে সব রকম চেষ্টা করা হচ্ছে, প্রথম থেকেই বলা হয়েছিল এবং তাদের নিথর দেহ আজ ফিরল। পারাদীপ রয়েছে আমার সঙ্গে, পারাদীপের কাছ থেকে আরো বিস্তারিত জানতে পারবো। পারাদীপ, বিতান অধিকারীর মরদেহ নিয়ে সেই শোকের কিন্তু ইতিমধ্যে এয়ারপোর্ট কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়েছে এবং প্রচুর মানুষ আজ সব ভুলে তারা তিরঙ্গা পতাকা নিয়ে কিন্তু বিমানবন্দরে বিতান অধিকারীকে একবার জানানোর জন্য আজ সমবেত হয়েছিলেন, জড়ো হয়েছিলেন। ঠিক ঘড়ির কাঁটা 7:30-এর আশেপাশে কলকাতার মাটি ছিল বিতান। এইভাবে তো তার ফেরার কথা ছিল না। একটা আনন্দ করতে, উপভোগ করতে পরিবারের সঙ্গে গেছিল। হয়তো তিনি জানতেন না সেই মুহূর্তে কি হতে চলেছে, কিন্তু আমরা কথা বলছিলাম বিতানের যারা পাড়াপড়শি যারা এসেছেন এখানে, তাদের সাথে কথা বলছিলাম, যারা অফিস কলিগ আছেন তাদের সাথে কথা বলছিলাম। তারা যেটা বলছিলেন যে বিতানের মানে খুব আনন্দ করতে ভালোবাসতো, ঘুরতে ভালোবাসতো এবং সেই জায়গা থেকেই হয়তো দেশে ফেরার পরে পরিবারের সঙ্গে কাশ্মীর ভ্রমণে গেছিলেন, কাশ্মীর ঘুরতে গেছিলেন। কিন্তু কাশ্মীরের নৈসর্গিক যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের পাশে যে ওত পেতে রয়েছে বিপদ, ওত পেতে রয়েছে নৃশংস জঙ্গিপনা, সেটা কোথাও আঁচ করতে পারেনি। আমরা বিতানের যিনি আত্মীয় তার সাথে কথা বলছিলাম, তার স্ত্রীর সাথে কথা বলছিলাম। পারাদীপ, অবশ্যই আমরা নজর রাখবো। বেশ, বিতান ও সমীরের দেহ ফিরেছে কলকাতায়। অন্যান্য খবরেও নজর রাখবো। শুভেন্দুকে মুর্শিদাবাদ যেতে হাইকোর্টের তরফ থেকে অনুমতি, শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে ডিভিশন বেঞ্চের তরফ থেকে। আরো বিস্তারিত এ বিষয়ে জানতে পারবো। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, শর্ত সাপেক্ষে হাইকোর্ট অনুমতি দিয়েছে, কি কি শর্ত রয়েছে? দেখো, শুভেন্দু অধিকারী তিনি নিজে এবং তার সঙ্গে মুর্শিদাবাদেরই একজন বিধায়ক বিজেপি রয়েছেন গৌরীশঙ্কর ঘোষ, এই দুজনে যেতে পারবেন মুর্শিদাবাদের ওই জমিস্ট্রিয়ান সানসাইড এই অঞ্চলে মানুষের সঙ্গে দেখা করতে। তার শুভেন্দু অধিকারীর সঙ্গে তার নিরাপত্তা রক্ষীরা যেতে পারবেন, তবে কোন রকম পরিবর্তনমূলক বা উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না এবং বিশাল কোনো জমায়েত বা জটলা পাঠানো যাবে না, এমনটাও তিনি নির্দেশে স্পষ্ট করা হয়েছে। এবং যাওয়ার 24 ঘন্টা আগে পুলিশ সুপারকে ইনফরমেশন দিতে হবে, অর্থাৎ পুলিশ সুপারকে জানাতে হবে তিনি কোন জায়গায় যেতে চান, কোন রুট দিয়ে যাচ্ছেন, তার একটা ইনফরমেশন লেটার কিন্তু এসপির কাছে 24 ঘন্টা আগে পৌঁছাতে হবে। এই শর্তগুলির ওপরই কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি রাজা বাসু চৌধুরী ডিভিশন বেঞ্চ আজ এই অনুমতি দিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। বেশ, অর্ণব, সঙ্গে থাকো। আর এবার নজর রাখবো হাইকোর্টের সাময়িক স্বস্তিতে এসএসসি এবং পর্ষদ। 22 লাখ ওএমআর এখনই প্রকাশ নয় কমিশনের। বেতন ফেরতের যে বিষয় সেটাও ঝুলে রইল হাইকোর্টে। আর কি কি আপডেট রয়েছে এ বিষয়ে আরো ডিটেল জানবো, তবে তার আগে আরো একবার জানাই হাইকোর্টে সাময়িক স্বস্তিতে এসএসসি এবং পর্ষদ। কেন? কারণ 22 লাখ ওএমআর এখনই প্রকাশ নয় কমিশনের। অন্যদিকে বেতন ফেরতের যে বিষয় ঝুলে রইল সেটাও হাইকোর্টে। আরো বেশ কয়েকটা বিষয় রয়েছে, ডিটেল জানাতে পারবে। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, সোমবার দিন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের যে পর্যবেক্ষণ ছিল এবং এসএসসি এবং রাজ্যের শিক্ষা দপ্তরের উদ্দেশ্যে যে নির্দেশগুলি ছিল তাতে কার্যত আদালত অবমাননার একটা কোথাও আশঙ্কা তৈরি হয়েছিল এবং আদালত অবমাননার মুখে পড়া মানে তা যথেষ্ট অস্বস্তির। এবং সবথেকে বড় বিষয় 22 লক্ষ ওএমআর
অর্থাৎ 31 লক্ষ পরীক্ষা বসেছিল আমরা জানি 2016 SLST গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণী নিয়োগ প্রক্রিয়া, তার মধ্যে 22 লাখ পরীক্ষার্থী পরীক্ষায় বসেন যাদের OMR রয়েছে। সিবিআই যে হার্ড ডিস্ক উদ্ধার করেছে 3টিতে, সেই 22 লক্ষ OMRই কিন্তু পাবলিশ করার এবং যাতে জনগণ দেখতে পারে সেই নির্দেশ ছিল হাইকোর্টে, যেটা সুপ্রিম কোর্ট আনটাচ রেখেছে বা বহাল রেখেছে। এই অবস্থায় কলকাতা হাইকোর্ট যদি আজ এসএসসির উপর নির্দেশ জারি করতো, কোনো কড়া নির্দেশ, সেক্ষেত্রে তাদের এই OMR প্রকাশ করতেই হতো, যেটা আন্দোলনকারীদেরও দাবি। কিন্তু এক্ষেত্রে যেহেতু মামলাটা কোথায় হবে শুনানি, কারণ এক্ষেত্রে রাজ্য এবং এসএসসির যুক্তি হচ্ছে যেহেতু সুপ্রিম কোর্ট 3রা এপ্রিল জাজমেন্ট দিয়েছে, এই মুহূর্তে এটার হাইকোর্টের রায় নয়, কার্যত একটা মার্জার অর্ডার, অর্থাৎ সুপ্রিম কোর্টের আদেশ আমরা বলতে পারি। কাজেই এই নির্দেশ যদি এখন আদালত অবমাননার মামলা হয়, তার শুনানি সুপ্রিম কোর্টে হবে। এই জায়গাতেই আইনি যে প্রশ্ন একটা ঝুলে রইল, মামলাটা সোমবার দিন 28 এপ্রিল ফের শুনানি এই জন্য আসবে। এর মধ্যে আইনি যুক্তি তৈরি করতে হবে। আপাতত যে একটা আইন অবমাননা, আইন না মানার একটা খাঁড়া ঝুলছিল এসএসসি এবং রাজ্য এবং একই সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের ওপর, সেখান থেকে সাময়িক স্বস্তি তাদের জন্য এটা বলাই যায়। বেশ। অন্যদিকে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শেখ শাহজাহান ও তার ভাই আলমগীরের নামে থাকা বাজেয়াপ্ত গাড়ি নিলাম করতে ইডি পারবে না। শাহজাহানের 2টি এবং আলমগীরের 1টি গাড়ি ইডি বাজেয়াপ্ত করেছিল। সেই গাড়িগুলো নিলাম করতে চেয়ে বিশেষ আদালতে ইডি আবেদন করেছিল। তারপর আদালত কি জানালো, আরো বিস্তারিত জানাতে পারবে অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, মামলার নিষ্পত্তি যতক্ষণ না হচ্ছে, তার মানে ততক্ষণ পর্যন্ত এই গাড়িগুলো নিলামে রাখা যাবে না, আদালত কি বললেন? দেখো, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইডির তরফে ইডি বিশেষ আদালতে আবেদন করা হয়েছিল যে সন্দেশখালীতে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বাড়ি থেকে শেখ শাহজাহান এবং তার ভাই আলমগীরের নামে থাকা যে 3টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছিল, সেইগুলো তারা নিলাম করতে চায় এবং এই মর্মে আবেদন করা হয়েছিল ইডি বিশেষ আদালতে এবং আজকে তার শুনানি ছিল। সেক্ষেত্রে শাহজাহানের তরফে তার আইনজীবী বিপ্লব গোস্বামী তিনি আদালতের কাছে জানান যে উচ্চ আদালতের বিভিন্ন নিয়ম অর্ডার রয়েছে বা নির্দেশনামা রয়েছে, যেখানে বলা হচ্ছে যে এই ধরনের মামলার ক্ষেত্রে মামলার নিষ্পত্তি না হলে বাজেয়াপ্ত করা সামগ্রী তা কিন্তু নিলাম করা বা বিক্রি করা যায় না এবং সেই সমস্ত অর্ডার কপিও কিন্তু আদালতের কাছে রাখা হয় শেখ শাহজাহানের আইনজীবীর তরফে এবং সেই সমস্ত অর্ডার কপি দেখার পর ইডি বিশেষ আদালত নির্দেশ দিয়েছে যে এই মুহূর্তে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শেখ শাহজাহান ও তার ভাই আলমগীরের 3টি গাড়ি, যে গাড়িগুলো ইডি বাজেয়াপ্ত করেছে, সেগুলো নিলাম করা বা বিক্রি করা যাবে না। অন্যদিকে আজকে শেখ শাহজাহান, অর্থাৎ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিলাম নয়। বিশেষভাবে সক্ষম তরুণীকে মারধরের অভিযোগ। হ্যাঁ, নজর রাখবো জগৎবল্লভপুর থানার ইছাপুর ঘোড়াপাড়ার দিকে, কারণ পুরনো মামলায় জামিন পেয়ে আবারও হামলা। কেন হামলা? জমি দখলের চেষ্টার প্রতিবাদ। আগে ছবিটা দেখায়। আমি দেখাতে চাইছি, ঠিক আছে, আমি তোকে দেখাতে চাইছি, কিন্তু একদম দিব্যি দিয়ে বলবি কি তোকে মাথায় মারতে গেলাম না, তুই ইচ্ছা করতে পারবে ঝামেলার মধ্যে জড়িয়ে গেছিস। তুই জানিস কি করেছিস? একে তো তাণ্ডবের পর হুমকি, গালিগালাজ। দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, এই ঘটনার সূত্রপাত ঠিক কোন জায়গায়? দেখো, মূলত ইছাপুর এলাকায় একটি জমি যেটি পিডব্লিউডির তরফ থেকে লিজ দেওয়া হয়েছিল রবীন ঘোড়া বলে এক ব্যক্তিকে। সেই জমিকে কার্যত দখল করার চেষ্টা করে এলাকার যুবক। তাদের দাবি সেই জমি তাদেরকে ছেড়ে দিতে হবে এবং তাতে না দেওয়ায় তাকে মারধর করা হয় এবং সেই মারধরের জন্য তার মামলা করা হয়। সেই মামলাতে জামিন পেয়ে গতকাল ফিরেই লোকজন নিয়ে এসে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ, রাত 12টার পরে তাদের বাড়িতে ঢুকে হামলা, এমনকি বিশেষভাবে সক্ষম তাদের পরিবারের একটি মেয়ে, তাকে কিন্তু মারধর করা হয়, ভাঙচুর করা হয় এবং এই ঘটনায় ফের আবার একবার জগৎবল্লভপুর থানায় অভিযোগ দায়ের হলেও অভিযুক্তরা কিন্তু হামলা চালানোর পর সেখান থেকে পালিয়ে যায়। অর্থাৎ অভিযুক্তরা পলাতক। বেশ।
এ তো একটা ঘটনা দেখলেন, এবার দেখাবো খড়দা থানার ঘটনা। এলাকায় পুলিশের দাদাগিরি, হ্যাঁ কিভাবে দাদাগিরি করছে পুলিশ। বাড়ি এসে মহিলাকে মারধর এসআই এর, এমনটাই অভিযোগ। খড়দা থানার এসআই জয়িতা প্রধান, তার বিরুদ্ধে এই অভিযোগ। আরো বিস্তারিত জানাতে পারবে সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, ঠিক কি ঘটেছে, কি কারণ যে একেবারে বাড়িতে চলে গেলেন, মারধর করলেন, মারধরের কারণ জানতে চাইলে আরো মারধরের অভিযোগ? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গত 9 তারিখ পারিবারিক একটি অভিযোগের ভিত্তিতে কিন্তু এই যে বিশ্বাস দম্পতি এরা কিন্তু জামিন নেন এবং জামিনের সেই কপি কিন্তু খড়দা থানার যিনি তদন্তকারী আধিকারিক তাকে কিন্তু তিনি জমা দিয়েছিলেন। এবং তারপরে গত 19শে এপ্রিল বিকেলবেলা কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর জয়িতা প্রধান তিনি কিন্তু চলে যান তার বাড়িতে এবং তার বাড়িতে গিয়ে প্রথমে ডাকাডাকি করেন। তখন যখন তিনি বাইরে আসেন তখন তার দরজা ধাক্কাধাক্কি করেন। তারপরে তিনজন বাইরে আসেন, তাকে তখন মারতে মারতে পুলিশের জিভে তোলেন। যখন তিনি বলেন আমাকে কি কারণে মারছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এবং পাশাপাশি তার স্বামী যখন বলেন যে কি কারণে আমার স্ত্রীকে মারধর করছেন, সেই সময় তার স্বামীকেও কিন্তু তুলে নিয়ে আসা হয় খড়দা থানা এবং খড়দা থানার নিয়ে এসে তার ভিতরেও কিন্তু থানার ভেতরেও তাকে মারধর করা হয় এমনটা যে অভিযোগ করছেন। বারংবার জানতে চেয়েছেন যে কি তাকে মারধর করা হয় এমনটা যে অভিযোগ করছেন, তিনি বারংবার জানতে চেয়েছেন যে কি কারণে তাকে মারধর করা হচ্ছে, কি কারণে তাকে থানায় নিয়ে আসা হচ্ছে। কোনো প্রশ্নের উত্তর কিন্তু দেননি এই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর জয়িতা প্রধান এবং তার বিরুদ্ধে বেশ 19 তারিখে আমরা বিকেলবেলা ঘুমিয়েছিলাম। পুলিশ খড়দা থানার থেকে লেডিস অফিসার জয়িতা প্রধান তিনি আমার গেটের মধ্যে একটা লাথি মারলো। আমি যখন দৌড়ে আসলাম তখন আমাকে কিছু না বলে আমাকে আমার নাইটি পরা ছিলাম, সেই নাইটি পরা অবস্থা আমাকে কলার টেনে নিয়ে আমাকে গাড়িতে তুললো। আমি যখন ওনার কারণটা জানতে চাইলাম উনি আমাকে গাড়ির মধ্যে মারধর করে এবং মারতে মারতে আমাকে গাড়িতে তোলে। আমাকে রাস্তা দিয়ে মারতে মারতে নিয়ে যাচ্ছে, আমি কোনো কারণ জানতে চাইলেই আমাকে মারছে। লকআপে যখন নিয়ে গিয়ে আমাকে যখন বন্ধ করে রাখলো, যখন লকআপের থেকে যখন ছাড়বে তার কিছুক্ষণ আগে আমার হাজব্যান্ডকে বলছে আপনার ওয়াইফের এত জিদ যে আমার পা ধরে ক্ষমা চাইলো না। উনি বাড়িতে যায় তখন আমাকে বলছে তোকে আমি দেখে নেব, তোকে ছাড়লাম, তোকে এরপর আমি আবার দেখে নেব। জয়িতা প্রধান অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর খড়দা থানা, এনার নামে এর আগেও অভিযোগ জমা হয়েছে, অভিযোগ পড়েছে। এইভাবে একটা ভদ্রমহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা, তার সাথে বাজে ব্যবহার করা, এটা পুলিশের কাজ হতে পারে না। মানে প্রপার ট্রেনিং থাকলে সেই পুলিশ এটা করবে বলে আমার মনে হয় না। অনারেবল ক্যালকাটা হাইকোর্টের প্রেজেন্ট একটা স্ট্যান্ডিং অবজারভেশন রয়েছে, গ্রাউন্ড অফ অ্যারেস্ট তাকে ডেসক্রাইব করতে হবে বা ইস্যুইং এ অ্যারেস্ট মেমো। ডিটেনশন করার যদি কোনো কারণ বা প্রয়োজনীয়তা ওনার থাকতো তাহলে তার স্পেসিফিক কেস বা স্পেসিফিক কেস নম্বর দিয়ে ওনাকে নোটিশ করতে পারতেন। অনারেবল কলকাতা হাইকোর্টে উনি রিট অ্যাপ্লিকেশনে যাবেন এবং সেই রিট অ্যাপ্লিকেশনে যা যা ডকুমেন্টেশন এবং পুলিশের যা যা অ্যাক্টিভিটি উনি সেখানে ডেসক্রাইব করবেন। এবার পুরুলিয়ার দিকে নজর রাখবো। সেখানে কি হয়েছে জানেন, আয়কর আধিকারিক সেজে লুটের ঘটনা। কিন্তু এই ঘটনা কে ঘটালো, কারা ঘটালো, কাদের বিরুদ্ধে অভিযোগ? পুরুলিয়ায় গ্রেপ্তার করা হয়েছে বিজেপি নেতাকে। আরো বিস্তারিত এই বিষয়ে ইন্দ্রজিৎ জানাতে পারবে। ইন্দ্রজিৎ, এই বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হলো কেন, তিনি কি করেছেন? দেখো রুমেলা, গত 8 তারিখ এই ঘটনা ঘটে একেবারেই কোটশিলা থানার বামুনিয়া গ্রামে এক বিড়ি ব্যবসায়ীর বাড়িতে আয়কর আধিকারিক সেজে একেবারে লুটপাট চালানো হয় সোনার গয়না নগদ। কিন্তু এই কাজেই বিজেপি নেতা কেন করলেন ইন্দ্রজিৎ? কি কারণ যার জন্য তিনি একেবারে আয়কর আধিকারিক সেজে লুটপাট চালালেন? এবং যে মাস্টার মাইন্ড আমরা যেটা জানতে পেরেছি পুলিশ সূত্রে, যে মাস্টার মাইন্ড তিনি একজন স্থানীয় বিজেপি নেতা এবং পরাণ মাহাতো, তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে যে পুরো পরিকল্পনা, এই আয়কর আধিকারিক সেজে যে লুটের পরিকল্পনা, সেই পরিকল্পনার সাথে তিনি যুক্ত ছিলেন এবং তিনি ঝাড়খণ্ড থেকে দুষ্কৃতীদের নিয়ে এসে ধৃত নেতাই লুটপাটের মাস্টার মাইন্ড বলে পুলিশ দাবি করছে। আমি সোনিয়া ছিলাম তোমার সঙ্গে ইন্দ্রজিৎ। দেগঙ্গা, সেখানে মাটি মাফিয়ার দৌরাত্ম্য। দেগঙ্গা থানার মুখতারপুর থেকে মাটি বোঝাই গাড়ি আটক করা হয়েছে। মাটি পাচারের অভিযোগে গ্রেপ্তার জিয়াউল রয়েছে আমার সঙ্গে। আরো বিস্তারিত জানতে পারবো। জিয়াউল, কতদিন ধরে এই কাজ চলছে, কি ব্যবস্থা নেওয়া হলো, কতজন গ্রেপ্তার?
দেখো এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটি মাটি ভর্তির শক্তিমান লরি সেটি কিন্তু আটক করা হয়েছে। মূলত দেগঙ্গার একেবারে এই মুক্তারপুর এলাকায় সেখানে রাত বাড়লেই মাটি মাফিয়াদের দৌরাত্ম্য বাড়ে এবং কোন জায়গায় নজর পড়ে, যেখানে হচ্ছে 3 ফসলি কৃষি জমি, সেখান থেকে সেই রাতের অন্ধকারে মাটি পাচার হয়ে যাচ্ছে এবং রাতের পর রাত সেখানে এলাকার মানুষ, এলাকার চাষিরা বারংবার এ নিয়ে সোচ্চার হচ্ছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। অবশেষে সেখান থেকে যখন রাতে পাচার করছিল, মাটি পাচার করছিল মাটি মাফিয়ারা, সেই সময় পুলিশ অতর্কিত সেখানে হানা দেয় এবং সেখান থেকে বেশ কয়েকটি গাড়ি পালিয়ে গেল। ইতিমধ্যে একটি মাটির গাড়ি এবং একজন চালককে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে, কিন্তু পুলিশের স্পষ্ট দাবি কোনো অবৈধ কাজ এখানে করা যাবে না। কিন্তু মাটি মাফিয়ারা যেভাবে এই মুক্তারপুর এলাকায় দিনের অন্ধকারে 3 ফসলি কৃষি জমি বলে জমির চরিত্র বদল করে দিচ্ছেন এবং এতটাই ডিপ করা হচ্ছে সে পার্শ্ববর্তী জমিতে ধস নামতে পারে, বারংবার বলেও কোনো কাজ না হয়। অবশেষে পুলিশে ইতিমধ্যে একজনকে মাটি ড্রাইভার, চালক এবং একটি গাড়িকে আটক করেছে দেওয়ানগা থানার পুলিশ। দুই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে গাঁজা সহ 46 কেজি গাঁজা সহ পূর্ব বর্ধমানের রায়না থানার পুলিশের জালে এই দুই মহিলা। ঠিক কি ঘটেছে শরদিন্দুর কাছ থেকে জানবো। শরদিন্দু, 46 কেজি গাঁজা সহ এই দুই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে, তারা কি করছিলেন? কোনো কারবারের সঙ্গে নিশ্চয়ই তারা যুক্ত, বেআইনি কারবার। দেখো, গভীর রাত এবং রায়নার শ্রীধরপুর এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে দুই মহিলা, সঙ্গে দুটো ব্যাগ, এবং এই যে টহলরত পুলিশ তাদের দেখেই বিষয়টি খটকা লাগে। তারা ওই মহিলাদের কাছে জানতে চান যে তারা কোনো বিপদে বা সমস্যায় পড়েছেন কেন কিনা, কারণ এত রাতে তারা রাস্তায় কেন। তখন ওই মহিলাদের কথাবার্তায় সন্দেহ হয় এবং তার ব্যাগ থেকে কটু গন্ধও আসছিল। এরপরই পুলিশের সন্দেহ হয়, তারা ওই ব্যাগ দুটি খুলে দেখে যে গাঁজায় ভর্তি দুটো ব্যাগ, 46 কেজি গাঁজা রয়েছে সেই ব্যাগ দুটিতে। তখনই পুলিশ তল্লাশি চালায় এবং তারপরে এই গাঁজা সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বাড়ি বর্ধমানে, তারা রায়নায় গিয়েছিল এবং পুলিশ প্রাথমিক তদন্তে যেটা মনে করছে গাঁজা পাচারের জন্যই তারা সেখানে দাঁড়িয়েছিল, অন্যের হাতে সেই গাঁজা তুলে দেওয়া হতো। এখন এই চক্র কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে, কোথায় তারা সেই গাঁজা পাঠাতো, কোথা থেকে সেই গাঁজা নিয়ে আসা পুরো বিষয় খতিয়ে দেখছে পুলিশ। হুগলির দিকে নজর রাখতেই হবে, কারণ একটা জমি, সেই জমি কিনে 32 বছর ধরে বসবাস, সরকারি খাতায় খাস জমি। হুগলির কাজিডাঙ্গায় পরিবারের মাথায় হাত পড়ে গেছে, কারণ জমির চরিত্র বদল বলে বাসিন্দারা অভিযোগ করছেন। কি অভিযোগ, আগে সেটা শোনায়। আমরা 87 সালে এই জমিটা কিনি, সরস্বতী দাসই আমাদের আসল মালিক। ওর থেকে জমিটা কেনার পরে আমরা কিছুদিন বসবাস করার পরে আমাদের জানানো হয় যে এই জমিটা বেস্ট হয়ে গেছে। বেস্টের জমি দেখালে তো হবে না, আমরা তো এত বছর ধরে বাস করছি, এখন হঠাৎ করে আমরা জানতে পারি যে আমরা বেস্টের জমিতে বাস করছি। সোমনাথ রয়েছে আমার সঙ্গে। সোমনাথ, 32 বছর ধরে বসবাস করছেন, সরকারি খাতায় খাস জমি, এবার জমির চরিত্র বদলের অভিযোগ করছেন তো বাসিন্দারা। কি বলছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর? হ্যাঁ দেখো, ভূমি আর ভূমি দপ্তর থেকে আধিকারিকরা তারা আসে, এলাকায় পরিদর্শন করে এবং যেখানে যে 45টি পরিবার রয়েছে সেই সব পরিবারের সাথে কথা বলে, এলাকা বাসিন্দাদের সাথে কথা বলে কেন এই বিষয়টা, কেন খাস জমি হলো, কেন তারা যখন বাড়ি করেছে কেউ তারা হোম লোন করেছে, ব্যাংকে লোন করে তারা বাড়ি করেছে, তারা এখন বয়স হয়েছে, তারা এখান থেকে তারা বাড়ি বিক্রি করে অন্য জায়গায় চলে যায়, কেন মেয়েদের বিয়ে হয়ে গেছে, কেউ তারা থাকতে চাইছে না, কিন্তু তারাও বাড়ি বিক্রি করতে পারছে না, তারা দুশ্চিন্তার মধ্যে রয়েছে যে হঠাৎ করে কেন খাস জমি হয়ে গেল। বিভিন্ন দপ্তর তারা ঘুরছে কিন্তু তার সদুত্তর পাচ্ছে না যে কেন এই খাস জমিটা কেন হয়েছে। তারা 1985 সালে তারা সরস্বতী দাসের কাছ থেকে জমি কিনেছিলেন, তখন তাদের দলিল রয়েছে, তাদের রেকর্ড রয়েছে, সবকিছু জমি রয়েছে, কিন্তু হঠাৎ করে খাস জমি হয়ে যাওয়াতে তারা দুশ্চিন্তার মধ্যে রয়েছে যে কেন। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরও অন্ধকারে। 99 সালে আমরা ছিলাম না, বামফ্রন্ট ছিল। এই জলা জমি বিক্রি করা, পুকুর ভরাট করা, এ আমদানি ওরাই করে গেছে। ভেস্টেড ল্যান্ড কি করে বিক্রি হলো, আমি তো বলছি একটা চক্র। এলাকার মানুষ আমাকে বলছে এটা ভেস্টেডই ছিল। ভেস্টেড জমি বিক্রি হলো কি করে, কাগজ দেখি, আপনাদের নিয়েই আমি সরজমিন তদন্তে আসবো।
জমি মাফিয়ার পুকুর ভরাট, সরকারি পুকুর। দিনহাটার চাঁদনি চকে সরকারি পুকুর ভরাট হচ্ছে। ছবি দেখাচ্ছি আপনাদের। স্থানীয়রা দাবি করছেন ভয়ে তারা বাধা দিতে পারেন না। আরো বিস্তারিত এই বিষয়ে শুভঙ্কর জানাতে পারবে। শুভঙ্কর, পঞ্চায়েত প্রধানও দাবি করছেন তিনি কিছুই জানেন না, এই কাজ হচ্ছে কিছুই জানা নেই তার। এটা হতে পারে? কতদিন ধরে চলছে এই সরকারি পুকুর ভরাট? হ্যাঁ সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি, দিনহাটা ভিলেজ 1 গ্রাম পঞ্চায়েতের চাঁদনি চক এলাকা, এটা একদম দিনহাটা শহর সংলগ্ন এলাকা এবং সেই এলাকার একটা পুকুর গত কয়েকদিন ধরে ভরাট করা হচ্ছে বলে অভিযোগ। এবং স্থানীয় বাসিন্দারা যেটা জানিয়েছেন যে ট্রলি করে এনে মাটি ফেলা হচ্ছে। একটা সরকারি পুকুর, কিভাবে সে জিরো খতিয়ানের জমি সরকারি পুকুর ভরাট করা হচ্ছে তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন অনেকেই। এবং বাসিন্দাদের যেটা অভিযোগ যে যেহেতু তারা প্রভাবশালী, যারা জমি মাফিয়া তারা প্রভাবশালী, তাই তারা ভয়ে কিছু বলতে সাহস পাচ্ছেন না। যদিও গোটা বিষয়টি নিয়ে আমরা স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলেছিলাম, তিনি প্রথমে গোটা বিষয়টি অস্বীকার করে জানেন না বলে জানান। তবে তিনি গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। সোনিয়া, বেশ। তো আমার জানা নেই জমি ভরাট হচ্ছে না পুকুর ভরাট হচ্ছে, তা আপনারা সংবাদ মাধ্যম যেহেতু আমাকে জানাচ্ছেন তাহলে আমাকে দেখতে হবে গিয়ে। সরকারি জমিতে তো যদি সরকারি মানে জমি, সেখানে হয় সরকারি কোনো প্রকল্পের কাজ হবে, সেটা আমাদের ব্লক থেকেও এই ধরনের হয়তো কোনো টেন্ডার হয়নি বলে আমরা জানতাম। আমার জিপি থেকে তো হয়নি। এখন কোন জমিটা ভরাট হচ্ছে সেটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। সেটা যদি অবশ্যই সরকারি জমি হয়, সেটা যদি কেউ করে থাকে তাহলে সেটা আমাদের যেটা আইনি প্রক্রিয়া সেটা করতে হবে। কোচবিহারে জল জীবন মিশন প্রকল্পের কাজে ঢিলেমি। হ্যাঁ, অভিযোগ তো এমনটাই। কেন্দ্রের বিরুদ্ধে ঠিকমতো টাকা দেওয়া হচ্ছে না, এমনটা অভিযোগ। মার্চ পর্যন্ত 150 কোটি টাকা বকেয়া রয়েছে। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, আর কি অভিযোগ রয়েছে? ঠিকাদার কি বলছে? কোচবিহারে জল জীবন মিশন প্রকল্পের কাজে কেন ঢিলেমি? এতে তো সাধারণ মানুষ সমস্যায় পড়বে। হ্যাঁ দেখো, একেবারেই তোমাকে জানিয়ে রাখি যে জেলার 7 লক্ষ বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই জল জীবন মিশন প্রকল্পে কাজ শুরু হয়েছিল। কিন্তু এই যে গত মার্চ মাস পর্যন্ত প্রায় 150 কোটি টাকা বকেয়া পড়ে যায়, যে কারণেই এই যে যারা কাজের দায়িত্বপ্রাপ্ত এজেন্সি তারা সেই কাজ বন্ধ করে দিয়েছিল বা ঢিমেতালে করছিল বলে অভিযোগ। অর্থাৎ কেন্দ্র টাকা দিচ্ছিল না এই প্রকল্পে, যে কারণেই কাজের ঢিমেতালে হচ্ছিল। যদিও মার্চ মাসের শেষের দিকে 50 কোটি টাকা দেওয়া হয় এবং তারপরে ঠিকাদার এজেন্সি যারা রয়েছে তারা কাজ শুরু করে। এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে দপ্তর সূত্রে আমরা জানতে পেরেছি 100 কোটি টাকা বরাদ্দ রয়েছে। এবং এই যে একটা ঢিমেতালে কাজ চলছে, সে কারণে কিন্তু এই যে বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার যে লক্ষ্যমাত্রা মার্চ মাসে নেওয়া হয়েছিল সেটাকে পিছিয়ে ডিসেম্বর করা হয়েছে। যদিও দপ্তর জানাচ্ছে যে যত দ্রুত টাকা আসবে তত তাড়াতাড়ি কাজ হবে। সোনিয়া, নকশালবাড়িতে নজর রাখবো, কারণ নকশালবাড়ির স্কুলে সৌরচালিত বিশুদ্ধ পানীয় জল পঞ্চায়েত প্রধান শিলান্যাস করলেন। পঞ্চায়েত তহবিল থেকে 5,30,000 টাকা খরচ করে স্কুলের টিউবওয়েলের জলে আয়রন থাকার কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, স্বাভাবিকভাবেই সৌরচালিত বিশুদ্ধ পানীয় জল পেয়ে পড়ুয়ারা, অভিভাবকরাও খুশি হবেন। দেখো, অবশ্যই খুশি হবে, কারণ যে টিউবওয়েল এতদিন ধরে পড়ুয়ারা সেই জল পান করতেন তাতে কিন্তু আয়রন ছিল, আর সেই আয়রন যুক্ত জল খেয়ে কিন্তু অনেক সময় অনেক পড়ুয়া অসুস্থ হয়ে পড়তো। সেই কথা চিন্তা করে কিন্তু মনিরাম গ্রাম পঞ্চায়েত একেবারে উদ্যোগ নিল। এই স্কুল অর্থাৎ কেটুগাবুর্জোর এই প্রাথমিক স্কুল, যেখানে প্রায় কয়েকশো পড়ুয়ারা প্রতিনিয়ত আসে, সেই পড়ুয়াদের সুবিধার্থে এই বিশুদ্ধ পানীয় জল, একেবারে সৌরচালিত পানীয় জল 5,30,000 টাকায় এই প্রকল্পের শিলান্যাস হলো। 3 মাসের মধ্যে এই প্রকল্প কাজ বাস্তবায়ন হবে এবং তারপরেই বিশুদ্ধ পানীয় জল পাবে পড়ুয়ারা। আর এতে খুশি কিন্তু অভিভাবক থেকে শিক্ষকরাও, কারণ যে জল এতদিন পান করা হতো সেই জল পান করে কিন্তু অসুস্থ হয়ে পড়তো। বেশ বিশ্বজিৎ, হ্যাঁ, এতদিন যে জল তারা খাচ্ছিলেন তাতে আয়রন ছিল, এবার তারা সৌরচালিত বিশুদ্ধ পানীয় জল পাবেন। আজ শিলান্যাস হলো। আমরা তো বাড়ি থেকে জল আনি, এইটা জল তো ভালো না, এইটা কল হবে, তার জন্য আমি খুব খুশি।
আমরা খুবই খুশি গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগের জন্য। সৌরচালিত যে জল পাম্পটা দিচ্ছেন তাতে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিশুদ্ধ পানীয় জল পাবে। এটা আমাদের খুবই সুবিধা হবে, কারণ হচ্ছে আমাদের যে মার্কটু আছে সেই মার্কটু দিয়ে সবসময় ঠিকমতো জল পাই না, এমনকি জলের আয়রন আছে প্রচুর, তার ফলে এটা দিয়ে আমরা একটা বিশুদ্ধ জল পাবো। আমরা খবর দেখাই আপনাদের সমস্যার সমাধানের জন্য। কাকসার বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে 24 ঘন্টায় জল এলো। কেন এই কথা বলছি জানেন? কারণ গতকাল আমরা খবর দেখিয়েছিলাম দীর্ঘদিন ধরে দুটি টিউবওয়েল একেবারে বিকল হয়ে পড়েছিল। গতকাল আমরা নিউজ 18 বাংলা এই খবর দেখিয়েছিলাম, আর তারপরই দুটি টিউবওয়েল মেরামত হলো। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, নিউজ 18 বাংলার খবরের জেরে 24 ঘন্টার মধ্যে সমাধান হলো। স্বাভাবিকভাবেই যারা ব্যবহার করছিলেন এই টিউবওয়েল তারা খুশি। দেখো, একেবারেই কিন্তু কাকসার যে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড রয়েছে সেখানে কিন্তু 4 মাস ধরে বিকল হয়ে পড়েছিল দুটো টিউবওয়েল, এবং সেখানে কিন্তু তারা এলাকার মানুষ তারা বারবার পঞ্চায়েতকে জানিয়েছিলেন, কোনো সুরাহা হয়নি। অবশেষে কিন্তু নিউজ 18 বাংলা খবর দেখানোর পরেই কিন্তু 24 ঘন্টার মধ্যে যে কথা রেখেছিলেন যে পঞ্চায়েত উপপ্রধান, তিনি কথা রাখলেন এবং এই বিকল কলগুলি কিন্তু মেরামত করা হলো এবং পরিশুদ্ধ পানীয় সেখানে কিন্তু এলাকার মানুষ 24 ঘন্টার মধ্যেই জল পেলেন তারা। খবর দেখানো 3-4 মাস ধরে পড়েছিল কলটা, পঞ্চায়েত থেকে লোক পাঠিয়েছিল, মিস্ত্রি এসছে ঠিক করবে বলে 24 ঘন্টার ভিতরে কল ঠিক করে দেবে। আমাদের খবরের জন্য আমরা কল করি। হ্যাঁ, খবরে দেখানো হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে উপপ্রধান নিজে বলেছেন 24 ঘন্টার মধ্যে কলে জল বের করে দেখাবো। তো সত্যিকারে আজকে সেই কাজটা আমরা দেখতে পাচ্ছি, তো তার জন্য উপপ্রধানকে আমি ধন্যবাদ জানাই, তার জন্য অনেক কৃতজ্ঞ। নজর রাখবো এবার পূর্ব মেদিনীপুরের দিকে। শিলান্যাস তো হয়েছে, কিন্তু তারপরেও সেতু তৈরি হয়নি। দীর্ঘদিন কেটে গেছে, সেতু হয়নি তৈরি, আর সে কারণেই তমলুকে ক্ষোভ। ছবি দেখাচ্ছি আপনাদের, দেখুন এই সেতু পারাপার করতে হয় কতটা রিস্ক নিয়ে, ছোটদের বড়দের প্রত্যেককে। তাম্রলিপ্ত পুরসভার খালের ওপর এই রকম একটা সেতু যার বেহাল অবস্থা। জোয়ারের সময় এই সাঁকো ডুবে যায়, প্রায় বিপদ ঘটে। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, শিলান্যাস তো হয়েছিল সেতু হবে বলে, তাহলে কেন এখনো এই বেহাল সাঁকো দিয়ে যাতায়াত করতে হয়? সমাধান কবে হবে? সরিয়া এই প্রশ্ন কিন্তু মানুষজন করছেন, কিন্তু উত্তর কে দেবেন? কারণ উত্তর দেওয়ার জন্য যাদের দেখা যায় তারা কিন্তু ভোটের সময় আসেন, ভোট এলে আসেন, ভোট শেষ হলে আসেন না, এমনটাই অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা। আসলে ছবি পুরো দেখলেই বোঝা যাচ্ছে কতটা সমস্যা। এই সমস্যার যে সেতু, তা পেরিয়ে কিন্তু স্কুলে যেতে হয়, হাই স্কুলে যেতে হয়, বাজারে যেতে হয়। এমন একটা গুরুত্বপূর্ণ সেতু যেখানে নন্দকুমার ব্লক কিংবা তমলুকের পৌর এলাকা তার যোগাযোগ সম্ভব হয়, সেখানে পাকা ব্রিজ হওয়া দরকার, সেটা স্বীকার করেন সবাই, এবং ভোট এলে তা প্রতিশ্রুতি আকারে দেওয়াও হয়। কিন্তু সমস্যার সমাধান কবে হয় আমাদের নজর অবশ্যই থাকবে। তিস্তার গজলডোবা সেতু বন্ধ 27 এপ্রিল থেকে। সংস্কারের জন্য গজলডোবা সেতু বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু কতদিন এই সেতু বন্ধ থাকবে? সেতু বন্ধের সিদ্ধান্ত জলপাইগুড়ি জেলা প্রশাসনের। শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেতু, কতদিনের জন্য বন্ধ রাখা হবে? দেখো, প্রায় 5 মাস বন্ধ থাকবে এই সেতু, যেটাকে দিন গুণে বলা হচ্ছে 140 দিন। প্রশাসন বৈঠক করে কিন্তু সমস্ত পরিবহন সংস্থা এবং বিভিন্ন স্তরের মানুষকে কিন্তু জানিয়ে দিয়েছে যে সংস্কারের প্রয়োজনে কিন্তু সেতুটিকে জরুরিকালীনভাবে বন্ধ রাখা হচ্ছে। আর এই বন্ধ থাকার জন্য 140 দিনের মধ্যে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই সেতুটিকে সংস্কার করা হবে। কারণ গত কয়েক বছরে কিন্তু সেতুটির শারীরিক অবস্থা অনেকটাই দুর্বল হয়ে গেছে। বিভিন্ন বিশেষজ্ঞরা কিন্তু সেই রিপোর্ট পেশ করার পরে কিন্তু তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয় সেতুটিকে সংস্কার করা হবে। আর সংস্কারের জন্য বিশেষ করে এই সময়টাকেই বেছে নিয়েছে প্রশাসন, কারণ সামনেই ভারী বর্ষা রয়েছে। সেই সময় যদি ভারী যানবাহন এই সেতুর উপর দিয়ে চলাচল করে তাহলে দুর্ঘটনা ঘটতে পারে। সেই কারণেই কিন্তু জরুরিকালীন ভিত্তিতেই কিন্তু এই সেতু সংস্কারের কাজ শুরু করা হচ্ছে 27 তারিখ থেকে। যা এখনো পর্যন্ত নির্ধারিত সময় ধরা হয়েছে 15ই সেপ্টেম্বর সেতুটি পুনরায় স্বাস্থ্য পরীক্ষার পর খুলে দেওয়া হবে সেতুটি সাধারণ চলাচলের জন্য। কিন্তু এই সেতুটি আপাতত বন্ধ হওয়ার ফলে কিন্তু যাতায়াতটা বড় সমস্যা তৈরি হবে। সেই কারণে কিন্তু প্রশাসন থেকে আগে ভাগে মানুষজন, পরিবহন ব্যবসায়ী সকলকেই কিন্তু জানিয়ে দিয়েছে
সেই সমস্যা যাতে তারা কিছুটা দিন একটুখানি সমস্যা কিছুই যাতে কোনো রকম ভাবে কোনো সমস্যা না হয় তার জন্য কিন্তু বিকল্প যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে সেবক সেতু রয়েছে, জলপাইগুড়ি সেতু রয়েছে, যেটা তিস্তা সেতুর উপর রয়েছে, তিস্তা ব্রিজের উপর, সেই সেতুগুলোকে ব্যবহার করা যায়। সেক্ষেত্রে যানজট পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে তার জন্য কিন্তু পুলিশ সেবক জলপাইগুড়ি সেতু এই জায়গাগুলো ব্যবহার করতে হবে, ঘুরপথে যেতে হবে, কারণ শিলিগুড়ি ডুয়ার্স যোগাযোগের অন্যতম মাধ্যম এই সেতু, যা 5 মাস বন্ধ থাকবে। কালচিনির কোদাল বস্তি, বর্ষার আগে তারা আতঙ্কে। কেন জানেন? ভাঙন আতঙ্ক কালচিনির বাসিন্দাদের মনে। তোরসা কুলটি নদী ফুসছে, ইতিমধ্যেই 7টি হোমস্টে তলিয়ে গিয়েছে। রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, বর্ষার আগেই ছবি আরো আতঙ্ক তৈরি করছে কালচিনির কোদাল বস্তি এলাকার মানুষজনের মধ্যে। সমস্যার সমাধান কিভাবে পাবে তারা? প্রশাসন কি বলছে? দেখো সোনিয়া, ইতিমধ্যেই কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে ওই এলাকা সার্ভে করে তারপর কি ব্যবস্থা নেওয়া যায় সেটা দেখা হবে। এবং গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ জানিয়েছে যে তাদের পক্ষে এই ভাঙন রোধে কাজ করা সম্ভব নয়, কারণ এত টাকা তাদের কাছে নেই। ফলে এখন ভরসা একমাত্র জেলা প্রশাসন, যারা ওই এলাকায় সার্ভে করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এই যে বর্ষার আগে মানুষজন কিন্তু একদিকে ভিটেমাটির আশঙ্কা, অন্যদিকে রুটি রুচি হারানোর আশঙ্কায় এই পর্যটন মানচিত্রে থাকা কোদাল বস্তি। সোনিয়া। বেশ রাজকুমার, আমাদের আজকে ডেপুটেশন অলরাবা স্টুডেন্ট ইউনিয়নের পক্ষ থেকে আমরা ডিএম স্যারের সাথে মিট করলাম। 45-50 বিঘা জমি অনেক আগে ভাঙন হয়ে গেছে। আবার কুলটি নদী যেটা মানে বাড়ির পাশে 5-6টা আমাদের হোমস্টে আছে, নদীর পাশে মানে 10-12টা পরিবার বসবাস করে। সামনে বর্ষার জন্য আমরা যেহেতু মানে বড় কাজ না হলেও ওই কুলটি নদীর যেটা মানে বাড়ির দশ হচ্ছে ওই জায়গাটা আমরা প্রোটেকশনের জন্য সাহেবকে আজকে আবেদন করলাম। আমরা তো অনেকবার চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই ভাঙনটা তো মানে সাকসেস হচ্ছে না। ডিএম কপিও দেওয়া আছে, কিন্তু ওটা কোনো কিছু এখন পর্যন্ত তোরা হচ্ছে না। অবস্থা খুবই খারাপ। এই বর্ষায় কি হবে জানি না। আমরা লোককে সান্ত্বনা দিতে হচ্ছে, কিন্তু একটা গ্রাম যদি ভেসে যায় সান্ত্বনা দেওয়ার মতো তার কথা থাকে না।